এই অসহযোগ আন্দোলনকে আমাদেরকে সফল করতে হবে এবং এই অসহযোগ আন্দোলনের সফলতা হচ্ছে বর্তমান চুরাই সংসদের ভোটচোর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনাকে চুল ধরে টেনে হিচড়ে গণভবন থেকে নামাতে হবে। আমাদেরকে ঢাকা শহর পুরাটাই দখলে আনতে হবে। ঢাকাবাসীকে আমি অনুরোধ করব, আপনারা ঘরে থাকলেও মরবেন, আপনারা ঘরে থাকলেও ছাত্রলীগ যুবলীগের চাপাতি এবং গুলির মুখে পড়বেন, ঘরে থাকলেও মরবেন, রাস্তায় নামলেও আপনাদেরকে ছাড়বে না। তাহলে আপনি কি বিড়ালের মতো ঘরে থেকে মরতে চান নাকি রাস্তায় থেকে সম্মানের সাথে মৃত্যুবরণ করতে চান? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে সারা দেশ আমাদের বিপ্লবীদের দখলে এখন। ঢাকা শহর এবং চিটাগং শহর, কুমিল্লা সহ বলা যায় প্রায় সবগুলো বিভাগীয় শহর এবং জেলা শহর আমাদের দখলে। আর যখন গোটা দেশ ছাত্রদের দখলে, তখন গণভবন থেকে বাংলাদেশের সর্বকালের সর্বযুগের হাজার বছরের নিকৃষ্ট বাঙালি ভাঙ্গা বল্টু চুনুটটানা খুনি মুজিবের নিকৃষ্ট সন্তান বাংলাদেশের বর্তমান চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা আসলো যে গণভবনের দরজা ছাত্রদের জন্য খোলা। আমি তাদের কথা শুনতে চাই, তাদের সাথে বসতে চাই। পরক্ষণেই আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে ঘোষণা আসলো যে এই বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর এখন কোনো কিছুই খোলা নেই, কোনো পথ খোলা নেই। অতএব তার সাথে আর কোনো বসাবসি নেই, তার সাথে আর কোনো মতবিনিময় নেই। এখন দফা আর 9টা না, দফা একটা, শেখ হাসিনার পতন। সুতরাং শেখ হাসিনার এই ডাকেও আমাদের ছাত্ররা সাড়া দেয়নি এবং তারা আগামীকালকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। মনে রাখবেন, একটি আন্দোলনের, একটি সরকার বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বশেষ ধাপ হচ্ছে অসহযোগ আন্দোলন। অর্থাৎ রাষ্ট্রের যতগুলো অর্গান আছে, রাষ্ট্রের যতগুলো ইনস্টিটিউশন আছে, এই সকল ইনস্টিটিউশনে যারা সরকারি কর্মকর্তা আছেন, তারা রাষ্ট্র পরিচালনায় সরকারকে সহযোগিতা করে। রাষ্ট্রের মূল চালিকা শক্তিই হচ্ছে তারা। আর তাদের এই কার্যক্রম পরিচালনায় জনগণের সহযোগিতা প্রয়োজন হয়। জনগণের সহযোগিতা ছাড়া তারা 1 ইঞ্চিও সামনে অগ্রসর হতে পারবে না। অতএব অসহযোগ আন্দোলনের অর্থই হচ্ছে এই যে জনগণ রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনকে আর সহযোগিতা করবে না। আমি যদি সহজ বাংলায় বলি, যেমন ধরুন গণভবন, সংসদ ভবন, সচিবালয়, মন্ত্রণালয়, এটা বড় বড় অধিদপ্তরের কথা বললাম। এইরকম অধিদপ্তর সহ যতগুলি সরকারি অর্গান আছে, এই সরকারি অধিদপ্তরগুলিতে কোনো গাড়ি প্রবেশ করবে না, এই অধিদপ্তরগুলো থেকে কোনো গাড়ি বের হবে না। এবং আমাদের জনগণের দৈনন্দিন প্রয়োজনে আমরা অনেক সময় রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করি। যেমন ধরুন আমাদের বিদ্যুৎ বিল দিতে হয়, সাপোজ একটা উদাহরণ দিলাম, তো আমরা বিদ্যুৎ বিল দেব না, পানির বিল দেব না, গ্যাস বিল দেব না। এগুলো কিন্তু অসহযোগ আন্দোলনের অংশ। তো এরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড জনাব ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন যে আগামীকাল তারা শোক সভা করবে বা শোক মিছিলের ঘোষণা দিয়েছে। অর্থাৎ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকলকে তিনি নির্দেশ দিয়েছেন যে আগামীকাল তারা শোক সভা করবে বা শোক মিছিল করবে। তো এখানে
আমি আরেকটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি আজকে মানে আইএসপিআর এর এটাকে কি বলে, মানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা গণসংযোগ পরিদপ্তর, এখানে তিনি কি করেছেন, আপনার হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত যে কার্যক্রমের অংশ, সেই কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেছেন। মানে অন্যান্য সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি চলমান পরিস্থিতি নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করেন। সেখানে অনেক প্রশ্ন করা হয়েছিল, সে সমস্ত প্রশ্নের জবাব দেন। তো এই জবাবের মূল যে আলোচ্য বিষয় ছিল, অথবা যেটা মূল কথা ছিল, সেটি ছিল যে আপনার সেনাবাহিনী জনগণের পাশে আছে, থাকবে, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী মানে জনগণের পাশে থাকবে। আমি যদি তার কথাগুলো একটু কোট করে বলার চেষ্টা করি, তিনি কি বলেছেন আসলে, তিনি বলেছেন যে জনগণের যান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। অর্থাৎ জনগণ মানে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেন। তিনি কি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়াও তিনি আরও কিছু যোগ করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শও দেওয়ার পাশাপাশি সততা, সত্য নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তো এই যে তার কথা, এই কথার মধ্যে আমি কিন্তু কোনো আশার আলো দেখি না, তার কথার মধ্যে কোনো স্পষ্টতা নেই, তিনি অস্পষ্ট কথাবার্তা বলেছেন। অর্থাৎ আমি যদি বর্তমান চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রদের জন্য গণভবনের দরজা খোলা, তাদের সাথে বসতে চান, তাদের কথা শুনতে চান, মত বিনিময় করতে চান, এই যে আহ্বানটা তিনি রেখেছেন, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন যে তিনি এই আহ্বান রাখলেন, একদিকে এই আহ্বান রাখলেন, আবার অন্যদিকে তিনি তার যে পেটুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী, গুন্ডা পান্ডা, ছাত্রলীগের গুন্ডা সন্ত্রাসীরা, যুবলীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে তিনি লেলিয়ে দিয়েছেন কুমিল্লায়, প্রোটেস্টারদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করে লেলিয়ে দিয়েছেন। এবং সেখানেও এই ছাত্রলীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে গণহত্যা চালিয়েছে। সেখানে কত মানুষ মারা গিয়েছে আমরা সঠিক তথ্যটা জানি না, কারণ আমাদের মিডিয়াকে সঠিক তথ্যটা প্রচার করতে দিচ্ছে না। সেখানে 6 জন 7 জন না 8 জনের মারা যাওয়ার ঘটনা, শাহাদাত বরণের ঘটনা আমরা শুনেছি, বাট আসলে এই সংখ্যাটা এই 6-7 জন 8 জনের মধ্যে সীমাবদ্ধ, নাকি আরো অনেক লোক সেখানে শাহাদাত বরণ করেছেন, এই সত্য তথ্যটি এখনো আমাদের কাছে অস্পষ্ট। আবার ঢাকায় তার সেই ক্যাসিনো সম্রাট ইসমাইল সম্রাটকে লেলিয়ে দিয়েছেন ঢাকায় নারকতা চালানোর জন্য। পাশাপাশি আবার বিএনপির নেত্রী রুমিন ফারহানার বাসভবন সহ প্রায় 4 জন বিএনপির সাবেক এমপির বাসায় ভাঙচুর চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। এখানে শেখ হাসিনার ষড়যন্ত্র, শেখ হাসিনার পাতা ফাঁদ যেভাবে তিনি পেতেছিলেন, আমাদের বিপ্লবীরা, আমাদের ছাত্র সমাজ সেই পাতা ফাঁদে পা রাখেনি। এই জন্য তাদেরকে আমি আবারও সেলিউট জানাই। তিনি গণভবনের দরজা খোলা রেখেছেন, তাদের সাথে বসতে চান, তাদের কথা শুনতে চান, তাহলে তিনি কেন তার গুন্ডা পান্ডা সন্ত্রাসী কুমিল্লায় লেলিয়ে দিলেন, ঢাকায় লেলিয়ে দিলেন? কেন লেলিয়ে দিলেন? স্টিল পুলিশ গুলি ছুটছে। তো তাহলে তার এই বক্তব্যের কোনো মূল্য আছে কিনা? একটা পয়েন্ট, একটা সাইড আপনাদের সাথে আলোচনা করলাম। এইবার আসুন সেনাবাহিনীর সাইডে আসি। সেনাপ্রধান বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে জনগণের পাশে সেনাবাহিনী আছে এবং থাকবে। তো রাষ্ট্রের প্রয়োজনে জনগণের পাশে আছেন কিভাবে, আবার থাকবেনই বা কিভাবে? তারা তো সেই কারফিউর দিন থেকেই জনগণের পাশে আছেন, এটাই তো তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো তারা জনগণের পাশে কিভাবে থাকলেন? যারা প্রোটেস্ট করছে, যারা আন্দোলন করছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
তারা কি জনগণ নন? অবশ্যই জনগণ। তো তারা কি আদৌ জনগণের পাশে ছিলেন? না। তারা যখন কারফিউ জারির পরে তাদেরকে যখন রাস্তায় নামানো হলো, তাদেরকে এমপ্লয় করা হলো, তখন কি তারা জনগণের পাশে ছিলেন? না। কাদের পাশে ছিলেন? তারা গুন্ডা পান্ডা আওয়ামী লীগের সন্ত্রাসীদের পাশে ছিলেন। অর্থাৎ ওয়াকারের ভাষায়, সেনাপ্রধানের ভাষায় বাংলাদেশের জনগণ হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। আর যারা প্রোটেস্ট করছে অথবা যারা বিরোধী রাজনৈতিক দলে আছেন তারা আসলে বাংলাদেশের জনগণ না, এটাই তো বোঝা গেছে, তাই না? তারাও মানে পুলিশ প্রোটেস্টারদের উপরে গুলি চালিয়েছে, ছাত্রলীগ গুলি চালিয়েছে, ছাত্রলীগ চাপাতি, চাকু, রামদা দিয়ে প্রোটেস্টার ছাত্রদেরকে কুপিয়েছে সেনাবাহিনীর চোখের সামনে। তো তাহলে তারা জনগণের পাশে কিভাবে ছিলেন? এটা কি প্রমাণ করে না যে তারা জনগণ বলতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে বুঝিয়েছেন? বাংলাদেশের অন্যান্য ছাত্র সমাজ, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে তারা আসলে জনগণ মিন করেন নাই? এটা কি প্রমাণ হয়নি? আবার তিনি বলছেন জনগণের পাশে থাকবেন। তো তারা তো আসলে জনগণের পাশে ছিলেনই না। এখন তারা জনগণের পাশে থাকবেন বলতে কি মিন করেছেন? আমার কাছে এটাই মনে হয়েছে যে তারা ওই গুন্ডা পান্ডা সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের পাশেই থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। তার এই বক্তব্য এতটা স্পষ্ট যে আমাদেরকে কিছুটা বিভ্রান্তিতে ফেলেছে। সুতরাং আপনারা কেউই সেনাপ্রধানের এই অস্পষ্ট বক্তব্যে বিভ্রান্ত হবেন না। তা জনগণের পাশে কিভাবে থাকলো আমাকে বুঝান। তাদের চোখের সামনে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে পুলিশ, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু, কিশোর, বাংলাদেশের সাধারণ নাগরিককে গুলি চালিয়েছে পুলিশ এবং তাদেরকে হত্যা করেছে তাদের চোখের সামনে। তাহলে তারা সে সময় কি করেছে? আঙ্গুল চুষেছে। তারা জনগণের পাশে কি ছিলেন? ছিলেন না। তো তাহলে তারা কিভাবে বললেন যে তারা জনগণের পাশে আছে এবং থাকবে? অতীতেও তারা ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। অতএব এই অসহযোগ আন্দোলনকে আমাদেরকে সফল করতে হবে এবং এই অসহযোগ আন্দোলনের সফলতা হচ্ছে বর্তমান চুরাই সংসদের ভোটচোর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনাকে চুল ধরে টেনে হিচড়ে গণভবন থেকে নামাতে হবে। আমাদেরকে ঢাকা শহর পুরাটাই দখলে আনতে হবে। ঢাকাবাসীকে আমি অনুরোধ করব, আপনারা ঘরে থাকলেও মরবেন, আপনারা ঘরে থাকলেও ছাত্রলীগ, যুবলীগের চাপাতি এবং গুলির মুখে পড়বেন, ঘরে থাকলেও মরবেন, রাস্তায় নামলেও আপনাদেরকে ছাড়বে না। তাহলে আপনি কি বিড়ালের মতো ঘরে থেকে মরতে চান নাকি রাস্তায় থেকে সম্মানের সাথে মৃত্যুবরণ করতে চান? সুতরাং ঢাকাবাসীকে অনুরোধ করব, ঢাকা শহর দখল করা মানে গোটা বাংলাদেশ দখল করা, গণভবন দখল করা মানেই গোটা বাংলাদেশ দখল করা। সুতরাং ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা ঘরে থেকে না মরে, ঘরে থেকে ছাত্রলীগ, যুবলীগের এই গন্ডা পান্ডা সন্ত্রাসীদের হাতে মরার থেকে রাস্তায় নেমে মরেন। এটা হলো আমাদের আহ্বান। সুতরাং এই অসহযোগ আন্দোলনকে আমাদেরকে সফল করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের ঘোষণা করেছেন যে আগামীকাল আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ শোক মিছিল করবে বা শোক সভা করবে, একটা মানে কর্মসূচি তারা ঘোষণা করেছে। তো এই কর্মসূচি তারা কিভাবে সফল করবে? আদৌ কি তারা কোনো কর্মসূচি তারা পালন করবে? মানে এই যে প্রশ্নটা, এখানে কি আদৌ তারা কোনো কর্মসূচি পালনের জন্য এই ঘোষণা দিয়েছে নাকি আন্দোলনরত ছাত্র ছাত্রীদের মধ্যে এক ধরনের গুজব এবং ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য এই ঘোষণাটা দিয়েছে? আমার কাছে মনে হয়েছে যে তারা আসলেই আগামীকালকে কোনো মানে কর্মসূচি পালন করবে না। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে রাস্তায় আসবে না। হয়তো দুই একজন হুজোগে, ছাত্রলীগ হুজোগে, যুবলীগ হুজোগে, আওয়ামী লীগ আসবে ছাত্রদেরকে কুপাইতে, ছাত্রলীগদের মানে ছাত্রদেরকে কুপাইতে বা ছাত্রদের উপরে গুলি চালাইতে কিছু হুজোগে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আসবে। বাট বাস্তবিক পক্ষে আওয়ামী লীগের কেউ কালকে রাস্তায় আসবে বলে আমার কাছে মনে হয়নি। এটি ওবায়দুল কাদেরের একটা ষড়যন্ত্রের অংশ কিংবা শেখ হাসিনার ষড়যন্ত্রের একটা অংশ। এটা বলার মাধ্যমে আন্দোলনরত ছাত্রদের মধ্যে একটা ভয়ভীতি ছড়িয়ে দেওয়ার একটা অপকৌশল ছাড়া আমি কিছুই দেখি না। কারণ কারফিউ জারির আগেই ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ গর্তে লুকিয়েছে। সুতরাং আজকে আন্দোলনটা যেমন জায়গায় এসে দাঁড়িয়েছে
এবং এটি অসহযোগ আন্দোলনের রূপদান করেছে। সুতরাং এই জায়গায় ছাত্রলীগ মার খেতে রাস্তায় আসবে এটা আমি বিশ্বাস করি না। বাট এরপরেও শত্রুকে ছোট করে দেখার সুযোগ নেই। এই জন্য আমাদের বিপ্লবীদেরকে বলবো, আপনারা সতর্কতার সাথে অসহযোগ আন্দোলন পরিচালনা করবেন। অসহযোগ আন্দোলনটা সফল করার জন্য সতর্কতার সাথে আপনারা আন্দোলনে থাকবেন। আমরা এটাকে খাটো করেও দেখছি না, আবার এটাকে আমরা বড় কোনো কর্মসূচি হিসাবেও দেখতে চাই না। এই এতটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাই। সুতরাং ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদের ছাত্রদের পাশে থাকুন, তাদেরকে সহযোগিতা করুন, ঘরে থাকবেন না, রাস্তায় নামেন, গণভবনের দখল নেন এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করেন। আদারওয়াইজ এই দেশ এই দেশের অবস্থা আরো খারাপ হবে। সময় বেশি হাতে নাই, শেখ হাসিনাকে সময় দেওয়াও যাবে না। হয়তো সে 15ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করছে, বাট আমরা 15ই আগস্ট পর্যন্ত সময় দিতে চাই না। এই এতটুকু বলেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।